_ছেলে লেখক ফারিয়া আক্তার পর্ব 02। আমার কথা শুনে আব্বু আমার দিকে তাকালো, চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, দেখেই কেমন যেন ভয় লেগে যাচ্ছে, মনে হচ্ছে চোখ ফেটে মণি বেরিয়ে আসবে। আমি কি করব বুঝতে পারছি না, আব্বু শুধু ছটফট করছে। কোনো উপায় না পেয়ে দৌড় দিলাম বাজারে, আর আম্মুকে বললাম আব্বুর কাছে যেন থাকে। তারপর আমি সোজা দৌড়ে বাজারে চলে আসলাম। বাজারে এসে দেখি ডাক্তার আঙ্কেল দোকানে নেই, আশেপাশে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। এবার কি করব, ডাক্তার আঙ্কেল তো নেই, ওদিকে আব্বুর অবস্থা খুব খারাপ, কখন কি হবে বলা যায় না। কয়েকটা লোককে জিজ্ঞেস করলাম ডাক্তার আঙ্কেল কোথায়। তারা আমার প্রশ্নের উত্তর দিল, সে নাকি রোগী দেখতে গেছে, আসতে দেরি হবে, একটু আগেই নাকি গেছে, কোথায় গেছে তারা আর বলতে পারল না। অপেক্ষা করা ছাড়া আর উপায় পেলাম না, কিন্তু দেরি করলে তো আর হবে না। মাথায় বিশাল এক চাপ পড়ে গেল, দোকানের সামনে ঘোরাঘুরি করতে লাগলাম। যাকে বলে পায়চারি, হ্যাঁ, পায়চারি করতে লাগলাম। লোকেরা আমার এমন অবস্থা দেখে জিজ্ঞেস করলো আমার কি হচ্ছে। তাদের কথা আমার কান পর্যন্ত পৌঁছালো, কিন্তু মন পর্যন্ত গেল না। তাই আমি কোনো রকম উত্তর না দিয়েই রয়ে গেলাম। মনের মধ্যে আমার একটাই ভাবনা, কখন ডাক্তার আঙ্কেল আসবে, আর কখন আমি তাকে নিয়ে আমার বাসায় যাব। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল, তবুও ডাক্তার আঙ্কেল আসে না। আমার আর ধৈর্য হচ্ছে না, অজান্তেই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। চোখে ঝাপসা ঝাপসা দেখছি, তবুও আঙ্কেলের আসার পথ চেয়ে বসে আছি, কখন আসবে। অবশেষে আমার ধৈর্যের পরীক্ষা মনে হয় শেষ হলো। রাস্তার দূরে দেখলাম কাঁধে ব্যাগ নিয়ে বাইক নিয়ে কে যেন আসছে। কাছে আসতেই ক্লিয়ার হলাম এটাই ডাক্তার আঙ্কেল। আমার মুখে এবার হাসির রেখা ফুটে উঠল, দৌড়ে ডাক্তার আঙ্কেলের কাছে গেলাম। ডাক্তার আঙ্কেলকে সব খুলে বলতেই সেও ভয় পেয়ে গেল, আমায় বাইকে চড়তে বলল। আমি তাড়াহুড়ো করে বাইকে উঠলাম, তখন ডাক্তার আঙ্কেল বাইক স্টার্ট দিয়ে রওনা হলো আমার বাসার দিকে। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে গেলাম, গাড়ি থামাতেই আমি লাফ দিয়ে নিচে নেমে গেলাম, আর আমি নামাতে ডাক্তার আঙ্কেল গাড়ি স্টার্ট করে সেও নেমে গেল। এবার দুজনে বাড়ির ভিতরে আসলাম। ভিতরে এসে দেখি আমি বারান্দায় বসে থেকে কান্না করতাছে, মাথায় হাত, চোখে মুখে পানি। আমি আম্মু, আব্বুর এখন কি অবস্থা। আম্মু শুয়ে আছে, থেকেই জ্ঞান আসছে, থেকেই জ্ঞান হারাচ্ছে। আমি বলো কি, ডাক্তার আঙ্কেল আসেন তো। ডাক্তার আঙ্কেলকে নিয়ে আব্বুর ঘরে গেলাম, এসে দেখি আব্বু নিশ্চুপ হয়ে শুয়ে আছে। ডাক্তার আঙ্কেল বলল আব্বুর নাকি এখন জ্ঞান হারিয়ে আছে। আমি আব্বুর মাথার কাছে বসে মাথায় হাত বোলাচ্ছি, আর ডাক্তার আঙ্কেল তার কাজ করে যাচ্ছে, হাত দেখছে, চোখ দেখছে, মুখের গন্ধ শুকছে। আর তারপর যা বলল তা শুনে তো আমি আর ঠিক থাকতে পারলাম না। ডাক্তার আঙ্কেল বলল আব্বুর শরীরে নাকি এখন বিষের অ্যাকশন চলছে। আরো বলল মুখে কোনো রকম গন্ধ নেই, মুখে কোনো ফাফড়াও নেই। এটাতে ডাক্তার আঙ্কেল সহ আমিও খুব অবাক হলাম। আমার জানা মতে মানুষ বিষ খেলে নাকি বমি করে, কিন্তু আব্বু তো একবারও বমি করে নাই, তাহলে বিষের অ্যাকশন কেমনে চলছে। একটু পর ডাক্তার আঙ্কেল ভালো করে দেখে শুনে বলল এটা খাওয়া বিষের অ্যাকশন নয়, এটা হচ্ছে শরীরের সাথে মিশে যাওয়া বিষের অ্যাকশন। ডাক্তার আঙ্কেল আরো বলল রোদ আর বিষের সামান্য অ্যাকশন মিলে এরকম অবস্থা হচ্ছে। এবার আমি ক্লিয়ার হলাম, তার মানে আব্বু আজকে চেয়ারম্যানের জমিতে বিষ দিচ্ছিল। আব্বুকে ডাকতে যাবার সময় আমি চেয়ারম্যানের হাতে বিষের প্যাকেট দেখছিলাম, কিন্তু তখন তেমন খেয়াল করি নাই। এবার কি হবে, কি করে আব্বুকে ভালো করব। ডাক্তার আঙ্কেল আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো, আমি এটার মানে বুঝলাম না। অবশেষে সে বলল ওবায়দুল, এটা আমার দ্বারাই হবে না। তুমি যদি তোমার বাবাকে বাঁচাতে চাও, তাহলে শহরের হাসপাতালে এক্ষুনি নিয়ে চলে যাও। কথাটা শোনার সাথে সাথে জোরে এক নিঃশ্বাস নিল পাশে বসে থাকা আম্মু।
আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু একদম পাগলির মতো হয়ে গেছে, চোখের পানি হারিয়ে গেছে, কাঁদতে চেয়েও যেন কাঁদতে পারছে না। আম্মুর দিকে দেখে আমার খুব কষ্ট হলো, আবার এদিকে এক মহা চিন্তায় পড়ে গেলাম। আমরা আছি কোন গ্রামে, যেখান থেকে শহরে আসতে একদিন সময় লেগে যায়, তারপর আবার হাতে নেই টাকা, কি করব ভেবে পাচ্ছি না। আবার আব্বুকে শহরে না নিয়ে গেলে বাঁচাতে পারবো না, কি করব, মাথায় কাজ করে না। এমন সময় আব্বুর জ্ঞান ফিরল, জ্ঞান ফিরার সাথে সাথে আবার ছটফট করতে লাগলো। আব্বুর দিকে দেখে আর থেমে থাকতে পারলাম না, আব্বুকে তুলে এনে রিকশায় বসালাম, আর আম্মুকে বললাম আব্বুর পাশে বসতে। আম্মু এসে তাই বসলো, আর আব্বুকে ধরে নিল। এখন বাজে প্রায় রাত 10টার কাছাকাছি, এ সময় কোনো গাড়ি পাওয়া যাবে না, গ্রামের সবাই রাত 8টার মধ্যে গাড়ি নিয়ে বাসায় ঢুকে পড়ে। গ্রামে অনেক গাড়ি চুরি হচ্ছে, তাই বেশি রাত করে কেউ গাড়ি চালায় না, আর সেজন্য আমি নিজেই রিকশা চালিয়ে রওনা হলাম। এখান থেকে 2 ঘন্টার রাস্তা যেতে হবে, তারপর সেখানে বাসে উঠে সোজা শহরে, তাই জোরে জোরে চালাতে লাগলাম। রিকশা চালিয়ে আমার তেমন অভ্যাস নেই, তাই চালাতে কষ্ট হচ্ছে, কিন্তু তার থেকে বেশি কষ্ট আব্বুর দিকে দেখলে হচ্ছে, তাই নিজের কষ্ট চেপে রেখে চালিয়ে গেলাম। চারদিকে জঙ্গলে ঘিরা, জোছনা ভরা রাত, প্রকৃতি একদম থমকে গেছে, রিকশার চাকার শব্দটাও কানে ভেসে আসছিল। এরই মধ্যে আবার আব্বুর জ্ঞান হারালো। আব্বুর অবস্থা এবার একদম খারাপ। আমি আম্মুকে সাহস দিলাম, সান্ত্বনা দিলাম, সব ঠিক হয়ে যাবে বলে সান্ত্বনা দিলাম, কিন্তু আম্মু তো আর ছোট শিশু নয়, যে কিছু বুঝে না। আম্মু রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, বুঝতে আমার কষ্ট হলো না, যে আম্মুর ভিতরে কতটা কষ্ট হচ্ছে, আম্মুর বুকটা যে ফেটে যাচ্ছে, সেটা ঠিকই বুঝলাম। আম্মু আর আব্বুর মুখে গল্প শুনেছি, আম্মু আর আব্বু দুজনে লাভ ম্যারেজ করছে। আম্মুর পরিবার খুব গরিব ছিল, ঠিক আমাদের মতো, আর আব্বুর পরিবার মানে আমার দাদার বংশ অনেক ধনী ছিল। সই সই জমি ছিল, গ্রামের মধ্যে সব থেকে বেশি ধনাঢ্য ব্যক্তি ছিল। আব্বুরা ছিল 2 ভাই, আব্বু ছিল বড়, জায়গা জমি দেখাশোনা আব্বুই করত। একদিন জমি দেখতে যেয়ে আম্মুকে দেখে পছন্দ হয়ে যায়। আম্মু ছিল সেই গ্রামেরই একজন গরিব ঘরের মেয়ে, মাঠে ঘাটে কাজ করত, পাতা লাতা ঝাড় দিত। তো এমন অবস্থায় আম্মুকে দেখে আব্বুর পছন্দ হয়ে যায়, আস্তে আস্তে তাদের মধ্যে প্রেম হয়। প্রথমে আম্মু রাজি হয় না, কারণ আব্বু এত বড় ধনী পরিবারের ছেলে। কিন্তু আব্বু হার মানে না, প্রতিদিন ঠিক একই সময় আম্মুর সামনে যে হাজির হতো, এটা দেখতে দেখতে আম্মু আর নিজেকে আটকে রাখতে পারে না। অবশেষে তাদের দুজনের প্রেম শুরু হয়। সবুজ ধানের ক্ষেত, মাঠ ভরা সবুজ ক্ষেত, পাশেই বসে দুজন প্রেম করত। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। দুজন দুজনের জন্য একদম পাগল হয়ে যায়, এমন অবস্থায় পৌঁছে গেছিল যে একজন আরেকজনকে না দেখে থাকতে পারে না। এভাবে তাদের প্রেম আলাপ চলতো। একদিন আমার আব্বু জমিতে এসে বসে থেকে প্রেম করছিল, এমন সময় গ্রামের এক লোক এটা দেখে ফেলে। ব্যাস, হয়ে গেল। সঙ্গে সঙ্গে খবরটা আব্বুর বাবা মানে আমার দাদার কানে পৌঁছে গেল। আমার দাদা তো রেগে আগুন, এত বড় বাড়ির ছেলে হয়ে একজন সামান্য মেয়ের সাথে প্রেম করে, তাও আবার মাঠে বসে। দাদা আমার রাগে লাল বেগুন হয়ে যায়। আর ওদিনে আব্বু আর আম্মু বসে থেকে প্রেম করছিল। প্রেমালাপ শেষে যে যার মতো বাসার দিকে রওনা দেয়। আব্বু বাসায় আসতেই দাদা ওখানেই থামতে বলে। দাদার এমন কাহিনী দেখে আব্বু কিছুটা অবাক হলেও মনের মধ্যে ভয় থেকেই যায়, আর সেই ভয়ের কারণ সামনে এসে হাজির হয়। দাদা রাগী কণ্ঠে আব্বুর সাথে কথা বলল, আব্বুকে জিজ্ঞেস করলো, আব্বু সব সত্যি বলে দিল। দাদা এসব শুনে অনেক রেগে যায়, আর বলে দেয় ওই মেয়ের সাথে কিছুতেই বিয়ে হবে না, আরো বলে যে ওর সাথে যেন আর সম্পর্ক না রাখে। আব্বু শুনে খুব কষ্ট পায়, দাদাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু দাদা ছিল এক জেদি মানুষ,
একবার যা বলবে সেটার উপর অটুট থাকবে। এবারও তার কোনো ভুল হলো না। এভাবে আব্বু আর দাদার মাঝে অনেক কথা কাটাকাটি হয়। শেষ পর্যন্ত দাদা বলে দেয়, ওই মেয়ের সাথে সম্পর্ক রাখলে আমাদের পর করতে হবে। দাদার খুব আভিজাত্য আর ধনসম্পদের অহংকার ছিল, গরিবদের মানুষ মনে করত না। এটা আমার আব্বু খুব ভালো করে জানতো। আর তাই অনেক ভেবে চিন্তে অনেক কাহিনীর পর আম্মুকে নিয়ে সেখান থেকে চলে আসে, আর এই গ্রামে এসে ছোট একটা ঘর তৈরি করে বসবাস করতে লাগে। আব্বু যখন চলে আসে, তখন দাদা কসম দিছিল, যদি আব্বু ওই গ্রামে কোনোদিন ফিরে যায়, তাহলে দাদার মরা মুখ দেখবে। আব্বু এমনটা কখনো চায়নি, তাই হাজার কষ্ট হলেও সেদিকে পা বাড়ায়নি। আব্বুর ছোট ভাই মানে আমার চাচা একদম আমার দাদার মতো অহংকারী হিংসুটে। দাদা মারা যাবার কয়েকদিন আগে কায়দা করে দাদার কাছ থেকে সমস্ত সম্পত্তি তার নামে করে নেই। আর আব্বু এদিকে একজন সামান্য রিকশা চালক হয়ে জীবন পার করতে লাগে। নিজে না খেয়ে আমাদের খাওয়ায়, অসুখ হলে ওষুধ না খেয়ে আমাদের জন্য খাবার আনতো। তাই আজ আব্বুর এত বড় অসুখ, জানি না কি হবে। আম্মু তো একদম ভেঙে পড়েছে। মনে হচ্ছে আব্বুর কিছু হলে আম্মুর মনে অনেক বড় আঘাত লাগবে, জানি না সেটা সতে পারবে কিনা। আমি আমার মনে রিকশা চালিয়ে যাচ্ছি, পথ যেন আজ ফুরাতে চাচ্ছে না। মনে হচ্ছে আজ পথ রাগ করে আছে। আম্মু আব্বুর দিকে তাকিয়ে আছে, চোখ মুখ শুকিয়ে গেছে। ঠিক এমন সময় আব্বু জোরে একটা হেসকি তুলল, আর সাথে জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই আবার আগের মতো করতে লাগলো, এবার অনেক জোরে জোরে চিৎকার করছে। দেখে খুব কষ্ট হচ্ছে, আম্মু কান্না করতাছে। আমি রিকশা দাঁড় করালাম, ব্যাগ থেকে পানির বোতল বের করে আব্বুর মুখে ধরলাম, কিন্তু আব্বু পানি খাচ্ছে না, কিছু একটা যেন বলতে চাচ্ছে। শক্তি না থাকার কারণে বলতে সক্ষম হচ্ছে না। এবার আব্বু একবার আমার মুখের দিকে তাকালো, আবার আম্মুর মুখে দিকেলো। তারপর আকাশের দিকে তাকিয়ে জোরে একটা নিঃশ্বাস নিল। এটা দেখে আমার বুকে বাম পাশটা মোচড় দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে আব্বুর পালস পরীক্ষা করলাম, আর দেখলাম পালস একদম স্তব্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আস্তে আস্তে আব্বুর শরীর নিস্তেজ হয়ে গেল। এটা দেখে আম্মু জোরে একটা চিৎকার দিল। আমি মাটিতে বসে পড়লাম। দুনিয়াটা উল্টে গেল, চারদিকে অন্ধকার হয়ে গেল। আমি যেন পাথর হয়ে গেলাম, চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। নিচ দিকে তাকিয়ে থাকলাম, শরীরের ভিতর গরম ধরে গেল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এত চেষ্টা করেও আব্বুকে বাঁচাতে পারলাম না। কিন্তু আম্মু, আম্মু কোথায়? আম্মুর কথা মনে হতেই তাড়াহুড়ো করে মাথা তুললাম, আর তারপর দেখি আম্মু রিকশার সাথে হিলান দিয়ে আব্বুর দিকে তাকিয়ে আছে। আমি আম্মু, চলো বাসায় ফিরে চলো, আব্বু আর আমাদের মাঝে নেই। আমি আম্মুকে এসব বলছি, কিন্তু আম্মু কোনো রকম নড়াচড়া কথাবার্তা কিচ্ছু বলছে না। মনটা এবার ধূপ করে উঠল। তাড়াতাড়ি করে আম্মুর গায়ে হাত দিলাম। সাপের শরীরের মতো ঠান্ডা হয়ে গেছে আম্মুর হাত পা। আম্মুর মাথায় হাত দিতেই আমার গায়ের উপর ঢলে পড়তে লাগলো। ঠিক তখনই আমি ধরে নিলাম। আম্মু বলে জোরে একটা চিৎকার দিলাম, কিন্তু আম্মু থাকলে তো সাড়া দিবে। আম্মু আর এই পৃথিবীতে নাই, চলে গেছে এক নতুন দুনিয়ায়, যেখান থেকে কেউ আর ফিরে আসে না। আম্মুকে আমি বুকে জড়িয়ে কাঁদতে লাগলাম। আব্বু আম্মু দুজনেই আমায় একা রেখে চলে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো আমি? বসে থেকে অনেক কান্না কাটি করলাম। রাস্তায় বসে এভাবে কান্না করা ঠিক না। এই চিন্তা মাথায় আসতেই ওখান থেকে দাঁড়িয়ে গেলাম। আব্বু আর আম্মুকে ভালো করে রিকশায় বসিয়ে দিলাম। এরপর আমি রিকশা ঘুরিয়ে আবার বাসার দিকে রওনা হলাম। আসলাম বাবা মাকে সাথে নিয়ে, আর যাচ্ছি তাদের মৃত লাশ নিয়ে। কি ভাগ্য আমার! চোখ ভরা পানি নিয়ে রিকশা চালাচ্ছি, পিছনে বাবা মার লাশ পড়ে আছে। কান্না করতে করতে বাসায় আসলাম। বাসার সামনে রিকশা রেখে আমি মাটিতে বসে পড়লাম। বুকটা আমার ফেটে যাচ্ছে। আব্বু আর আম্মুর দিকে তাকালে তো মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব।
কিছুক্ষণ বসে থাকার পর উঠে আব্বুকে ধরে তুলতে গেলাম, কিন্তু আমার একার দ্বারা তা সম্ভব হলো না। মৃত মানুষ যে এত ভারী হয় তা আগে জানতাম না। চেষ্টা করে না পারাতে আর বৃথা চেষ্টা করলাম না, কারণ 2 থেকে 3 জন ছাড়া এ কাজ করা সম্ভব নয়। মৃত মানুষ খুব ভারী হয়। রিকশার সামনে বসে পড়লাম, এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সবকিছু কেমন যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল, চোখের পলকে আমার সবকিছু শেষ হয়ে গেল। কিছুই যেন বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে আব্বু আম্মু এখনো আমার সাথে আছে, আমায় ডাকছে। খাবারের জন্য আম্মু ডাকছে, স্কুলে যাবার জন্য আব্বু ডাকতাছে। সবকিছু চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। কি থেকে কি হয়ে গেল। রাতটা আমি এভাবে বারান্দায় বসে বসে কাটিয়ে দিলাম। সারা রাতে চোখে ঘুম নাই। সকাল হতেই মসজিদে আজান হতে লাগলো, পাখিদের কিচিরমিচির গান শুরু হলো, চারপাশে দিনের আলো ফিরে আসতে লাগলো। আমাদের বাসার পাশের বাসার এক মহিলা আমায় দেখতে পেল। আমি একদম জমে পাথর হয়ে আছি, কোনো হোশ নেই। তো সেই মহিলা কাছে এসে সবকিছু বোঝার চেষ্টা করে। আর পারেও বটে। তারপর শুরু হয় তার ডাক। মাইয়া মানুষ যাকে বলে, এরা একটা গোপন কথা পেলেই তো পেটে রাখতে পারে না, তাহলে এ কথা কেমনে রাখবে। মুহূর্তের মধ্যে পুরো গ্রাম ছড়িয়ে গেল, আমার আব্বু আম্মু মারা গেছে, আর আমি পাগল হয়ে গেছি। খবরটা যেতে যেতে নীলার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। নীলা এই খবর শুনতাই পাগলের মতো ছুটে চলে আসলো। এসে দেখে আমি আব্বু আম্মুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এটা দেখে নীলা দৌড়ে এসে আমার পাশে বসে। নীলা, হোবায়দুল, এসব কি করে হলো। নীলা কান্না মাখা কণ্ঠে আমায় ডাকতে লাগলো, আর হোশ থাকলে তো কথা বলবো। আমি ওই এক দৃষ্টিতে তাকিয়েই আছি। নীলা এটা দেখে আমায় ধরে ঝুঁকাতে লাগলো, আর অবশেষে আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। পাশ থেকে কে যেন আমার চোখে পানি দিল। সঙ্গে সঙ্গে আমি একটু নড়ে উঠলাম। বাস্তবে ফিরে আসতেই দেখি নীলা আমায় জড়িয়ে ধরে আছে। চারপাশে পুরো গ্রামের মানুষ জড়ো হয়ে গেছে। আমি আমার এক হাত নীলার মাথায় রাখলাম। নীলার আমার হাতের স্পর্শ পেয়ে আমায় ছেড়ে দিয়ে সামনে আসলো। নীলা, হোবায়দুল, তুই ঠিক আছিস তো? আমার তো কথা বলার শক্তি নাই, চোখ দিয়ে শুধু পানি পড়ে যাচ্ছে। নীলা আমার চোখের পানি মুছে দিল। গ্রামের কয়েকজন পুরুষ মিলে আব্বু নিচে নামালো। আর কয়েকজন মহিলারা মিলে আম্মুকেও নিচে নামালো। সবাই বলল লাশ বেশিক্ষণ উপরে রাখতে নেই, এর দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। নীলা, হোবায়দুল, আপুকে কি বলছিস? নীলার কথা শুনে আমি মাথা নেড়ে না সূচক উত্তর দিলাম। তখন নীলা দৌড় মেরে আমাদের ঘরে গেল। সেখান থেকে আব্বুর মোবাইল নিয়ে এনে আপুর কাছে ফোন দিল। নীলা আপুকে সব খুলে বলল। আপু শুনে পাগলামি করতে লাগলো। নীলা আরো কিছু কথা বলে গেটে দিল। আপু এক্ষুনি আসতে চাইল। নীলা আমার পাশেই বসে আছে। আমার তেমন কোনো হোশ নেই, কোথায় যেন হারিয়ে আছি আমি। আমার সাথে সবাই কথা বলতে চাচ্ছে, কিন্তু আমি আর নেই। সবাই জানতে চাচ্ছে কেমনে হলো এসব, কি করে হলো, কিন্তু আমি তাদের কোনো কথায় মনোযোগ দিলাম না। আমার ভালো লাগছে না, নিজেকে খুব একা একা লাগছে। আনমনে একা বসে আছি। নীলা এসে আমার পাশে বসলো, আমার কষ্টের ভাগ নিতে চাইলো, আমার মাথায় হাত বুলোচ্ছে। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। নীলা, হোবায়দুল, এভাবে বসে থাকলে তো চলবে না। আমি নীলা আঙ্কেল আর আন্টির যাওয়ার সময় হয়ে গেছে, তাই চলে গেছে। এতে দুঃখ করার কি আছে। আমি যে বড় এতিম হয়ে গেলাম রে। এই পৃথিবীতে আমার আর কেউ থাকলো না। নীলা, হোমন করে বলিস না। আমি তোর পাশে সব সময় থাকবো। আমি আছি তোর। আমি নীলা, নিয়ে এবার উঠে গা হাত পরিষ্কার করে নে। আমি নীলা আমায় ধরে দাঁড় করালো। তারপর বাড়ির ভিতর নিয়ে গিয়ে হাত পা ধোয়ার জায়গার সামনে দাঁড় করালো। আমি নিজেকে সামলে নিলাম। এরপর নীলা পানি এনে আমায় দিল। পাক পরিষ্কার হয়ে আম্মু আব্বুর চির বিদায়ের ব্যবস্থা করলাম। যদিও মন মানছে না, কিন্তু কিছু করার নেই।
মনকে শক্ত করে বাবা মাকে চিরবিদায় দিলাম, আর আজকে এতিম বলে গণ্য হলাম। সবাই চলে গেল, আমি আব্বু আম্মুর কবরের পাশে দাঁড়িয়ে রইলাম, অনেক চোখের পানি ফেললাম, কিছুতেই মানতে পারছি না, মনে হচ্ছে এখনো আমার পাশে আমার বাবা মা আছে। অনেক কান্নাকাটি করলাম, তারপর সেখান থেকে উঠে বাসার দিকে রওনা হলাম। এখন আমার কষ্ট দেখার মতো কেউ নেই, কেউ আমার পাশে রইল না। এসব ভাবতে ভাবতে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি বাসা খালি। মন বলছে আম্মু বলে ডাক দিই, কিন্তু আবার মনে হচ্ছে নিজের হাতেই তো আম্মুকে বিদায় দিয়ে আসলাম। বারান্দায় বসে পড়লাম, কাল রাত থেকে কিচ্ছু খায় নাই, শরীর আর চলছে না। সকাল পেরিয়ে দুপুর হলো, মসজিদে মসজিদে আজান হতে লাগলো। ছেলে মেয়েরা পুকুরে লাফালাফি করতে লাগলো, এক সময় আমিও করছি। আব্বু আমায় অনেক ডেকে ডেকে বাসায় আনতো, কিন্তু আজ ডাকার মতো কেউ নাই। ভর দুপুরে একটা বসে আছি, মাথার উপর সূর্য, টনটনে রোদ। ঠিক এমন সময় দেখলাম নীলা কি যেন হাতে নিয়ে এদিকে আসছে। কাছে আসতে আমি জিজ্ঞেস করলাম, আমি কি রে তুই? নীলা, নিজে তো না খেয়ে বসে আছিস, তাহলে আমি নয়তো কে আসবে? আমি কি বলছিস? নীলা, কি শুরু করছিস? নিজেও মরবি নাকি? এভাবে না খেয়ে থাকলে তুই কি বাঁচবি? আমি বেঁচে থেকে কি হবে বল? যার আপন বলতে কেউ নাই। নীলা, হো হো, তার মানে আমি পর? আমি তো আর তোর কেউ লাগি না, আমি তোর আপনো হয় না। নে, এখানে খাবার আছে, খেয়ে নে। তোকে না খেয়ে রেখে আমি খেতে পারি না বলে খাবার আনছি, খেয়ে নে। আমি আরে রাগ করছিস কেন? নীলা, রাগ করব না তো কি করব বল? আমার কিচ্ছু ভালো লাগছে না। নীলা, খাবারটা খেয়ে নে, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি হুম। আমি আর কিছু বললাম না, কারণ সত্যি বলতে খিদায় পেট চু চু করছে, তাই চুপচাপ খেতে লাগলাম। নীলা ভিতর থেকে হাত ধোয়ার পানি এনে দিল। আমি পানি দিয়ে হাত ধুয়ে খেতে লাগলাম, তখন নীলা বাসার ভিতর থেকে জগ নিয়ে বেরিয়ে আসলো। নীলা, তুই খা, আমি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসি। আমি হুম। নীলা পানি নিতে চলে গেল, আমি খাবার খেতে লাগলাম। একটু পর পানি নিয়ে আসলো, আর আমার খাওয়াও হয়ে গেল। নীলা, মন খারাপ করিস না হু। আমি হুম। নীলা, সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না, একদিন আমাকে তোকে সবাইকে চলে যেতে হবে। আমি হুম। আমি আর নীলা কথা বলছি, এমন সময় গ্রামের চেয়ারম্যান সহ বেশ কয়েকজন লোক আমার বাসার দিকে আসতে লাগলো। আমি তো বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম, এ সময় এত মানুষ কেন? ঘটনা কি? কিছু বুঝে ওঠার আগেই সবাই আমার সামনে এসে হাজির হলো। আমি কিছু না বুঝতে পেরে দাঁড়িয়ে গেলাম। ভিতর থেকে চেয়ার এনে চেয়ারম্যানকে বসতে দিল। চেয়ারম্যান সাহেব বসে পড়ল, তার চারদিকে লোকেরা ঘিরে দাঁড়ালো। আমি, চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের বাসায়? চেয়ারম্যান, আসতাম না রে পাগলা, জোর করে আসতে হলো। আমি, কি হচ্ছে বলবেন তো? চেয়ারম্যান, না হহ, তেমন কিছুই না। তোর বাবা যেসব ধার নিয়ে খেয়েছে, মানে পাওনা রেখে গেছে, সেটা কি তুই শোধ করবি? আমি, দেনা পাওনা মানে? চেয়ারম্যান, মানে খুব সোজা, তোর বাবা এই লোকদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, আর আমার কাছ থেকেও নিয়েছে, সেসবের কথা বলছি। আমি, কত টাকা? চেয়ারম্যান, বেশি না, মাত্র 70,000। আমি, 70,000? চেয়ারম্যান, এত চমকানোর কিছু নাই, যারা অল্প অল্প টাকা পাইতো তারা মাফ করে দিছে, কিন্তু আমি এত টাকা কেমনে লস করি? আমি কিন্তু এত টাকা পাবো কই? চেয়ারম্যান, সেটা তো জানি না, টাকা না পাইলে বাড়ি ঘর সব ভাঙমু, আর জমিটা ডাকে তুলমু। আমি, না হহ, না হহ, আমি সবার টাকা দিয়ে দিব, কিন্তু দেরি হবে। চেয়ারম্যান, 1 মাস টাইম হাতে, এর মধ্যে শোধ করতে পারলে পারলি, নয়তো? আমি পারবো, আমি পারবো। চেয়ারম্যান, এই তো ভালো ছেলে। আমি হুম। আমার রাজি হওয়াতে চেয়ারম্যানের মুখে হাসির রেখা দেখা দিল। আমি ওদের কথায় তো রাজি হলাম, কিন্তু কথা হলো এত টাকা আমি কেমনে শোধ করব?
চেয়ারম্যান সবাইকে নিয়ে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। মাথার উপর মনে হচ্ছে একটা পাথর চেপে বসলো, যেটা না পারছি ফেলতে আর না পারছি নিয়ে বইতে। মাটির দিকে তাকিয়ে বসে রইলাম। আমার পাশে এসে নীলা বসলো। নীলা, ওবায়দুল, এত টাকা? আমি, হ্যাঁ। আমার আব্বু মনে করছিল সব টাকা কাজ করে শোধ করবে, কিন্তু তার আগেই তো। নীলা, মন খারাপ করিস না, কিচ্ছু হবে না। আমি হুম। নীলা, তুই এত টাকা কি করে শোধ করবি? আমি জানি না, তবে আমায় শোধ করতেই হবে। নীলা, আমি বলি কি, তোর বাবার রেখে যাওয়া রিক্সা চালিয়ে আস্তে আস্তে শোধ কর। আমিও তাই ভাবছি। একটু সময় লাগবে, কিন্তু কিছু তো আর করার নাই। নীলা, মন খারাপ করিস না, কাল থেকে শুরু কর। আমি হুম। তারপর আমি আর নীলা কিছুক্ষণ গল্প করার পর সন্ধ্যার মুখ দেখা দিল। সূর্য তার মুখ আঁচলে লুকাতে লাগলো। নেমে আসতে লাগলো আধার ভরা রাত। আমি, নীলা, এবার তুই বাসায় যা। নীলা, কিন্তু তুই। আমার কিচ্ছু হবে না, তুই যা। নীলা, হুম। ভালো হয়ে থাকিস, আর একদম কোনো পাগলামি করবি না। আমি, ওকে। তারপর নীলা চলে গেল। আমি বসা থেকে উঠে পড়লাম, বাড়ির ভিতরে চলে আসলাম। বাসায় ঢুকতেই বুকটা কেঁদে উঠল। আম্মু থাকতে বাসায় আসলেই আম্মু কথা বলতো, কিন্তু আজ আর আম্মু নেই, তাই কথা বলারও কেউ নাই। সোজা চলে গেলাম আমার রুমে। শার্ট একদিকে, প্যান্ট একদিকে, বই একদিকে, সব এলোমেলো হয়ে পড়ে আছে। আর পড়ে থাকবে না কেন, যে আমার চাকরের মতো কাজ করত। আমার এলোমেলোকে সুন্দর করে গুছিয়ে রাখতো, সেই তো আজ আমার কাছে নেই। তাহলে জামা কাপড় তো এলোমেলো হয়ে থাকবেই। আমি নিজেই সব গুছাতে শুরু করলাম। আমি ছাড়া তো আর গোছানোর কেউ নাই, তাই আমিই গোছতে লাগলাম। ঘর বাড়ি গুছিয়ে আমার ঘরে শুয়ে পড়লাম। রাতটা না খেয়েই কাটলো। রান্না করলামও না, আর খেলামও না, ওভাবেই ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে রিক্সা বের করে রওনা হলাম। নাস্তা করব সে টাকাও নেই আমার কাছে, তাই নাস্তাও করা হলো না। ওভাবেই কাজে লেগে পড়লাম। মাথায় চিন্তা, যে করেই হোক আব্বুর ঋণ পরিশোধ করতে হবে। তাই সারাদিন রিক্সা চালালাম। দুপুরে বাইরেই হোটেলে কিছু একটু খেয়ে নিলাম, তারপর আবার কাজে লেগে গেলাম। এভাবে সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যায় বাসায় আসলাম। বাসায় এসে রিক্সা জাগা মতো রেখে আমি বারান্দায় বসে পড়লাম। পকেট থেকে টাকাগুলো বের করে গুনতে শুরু করলাম। যা হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু চেয়ারম্যান কি বলবে জানি না। চেয়ারম্যানের কথা ভাবতেই এক লোক আমার বাসায় আসলো। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম, উনার পরিচয় জানার ইচ্ছে প্রকাশ করলাম। সে লোকটা মৃদু কণ্ঠে জবাব দিল, আমায় নাকি চেয়ারম্যান সাহেব ডাকছে। আমি মুচকি হেসে বললাম, আপনি যান, আমি আসছি। আমার কথা শুনে কোনো রকম আপত্তি না করেই লোকটা চলে গেল। আমার আর বুঝতে বাকি রইল না যে চেয়ারম্যান সাহেব আমায় কেন ডাকছে। জানা সত্ত্বেও নতুন করে জানার কৌতূহল নিয়ে চেয়ারম্যান সাহেবের বাসায় যাব বলে ঠিক করলাম। রিকশায় তালা দিলাম, বাসার দরজায় তালা দিলাম। তারপর রওনা হলাম চেয়ারম্যান সাহেবের বাসার দিকে। কিছুক্ষণ পথ চলার ওর গন্তব্যে এসে পৌঁছলাম। দেখলাম দরজা খোলাই ছিল, তাই হালকা সংকেতের মাধ্যমে প্রবেশ করলাম। আমি ভাবলাম হয়তো সবাই বিজি আছে, তাই তেমন কিছু না ভেবে একদম ভিতরে চলে গেলাম। আর ভিতরে আসতেই আমার চোখ আটকে গেল, কারণ সামনে এক অবাক করার জিনিস দাঁড়িয়ে আছে। আমার সামনে বৃষ্টি দাঁড়িয়ে আছে, পরনে একটা সাদা তোয়ালে, মাথায় কাপড় পেঁচা, চুলের আগা থেকে পানি পড়তাছে। মনে হচ্ছে এক্ষুনি গোসল করে বের হলো। আমি নিজেকে সামনে নিলাম। বৃষ্টি আমার দিকে তাকিয়ে তো লাল বেগুন। আর হওয়ারই কথা, সেদিন যে পরিমাণ রাগিয়েছি, তাতে তো মনে হচ্ছে আজ আমার কপালে শনি আছে। আমি ওভাবেই ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে আছি। বৃষ্টি আসতে আসতে আমার সামনে আসলো। বুঝলাম আজ কিছু একটা হবে।
বৃষ্টি, এই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না, আমার বাসায় এসে পড়েছিস। আমি আসলে, বৃষ্টি, ওহো, ধান্দা, এই বাড়িতে এত এত দামি জিনিসপত্র আছে, এটা দেখে লোভ সামলাতে পারলি না, চলে এলি চুরি করতে। আমি, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি চুরি করতে আসি নাই। বৃষ্টি, কিন্তু একটা কথা জেনে রাখিস, বৃষ্টির চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। আমি, দেখুন, আমি চোর না, আমি আপনার। বৃষ্টি ঠাসঠস, চোরের মুখে বড় বড় কথা। আমি কথা বলতে যাব এমন সময় বৃষ্টি আমার গাল বরাবর ঠাসস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমার খুব রাগ হলো। আমি এবার কিন্তু খুব বেশি হয়ে গেল। বৃষ্টি, কি হহ, আবার আবার আমায় সাথে তর্ক। দাঁড়া, বাবাকে ডাকছি। চেয়ারম্যান ডাকতে হবে না, চলে আসছি। কি বলবি বল। বৃষ্টি, এই ছেলেটাকে। চেয়ারম্যান কেন, কি হচ্ছে? বৃষ্টি, এই ছোট লোকের বাচ্চা আমাদের বাসায় কি করছে? চেয়ারম্যান, আরে মা, শান্ত হো। তুই গোসল করে তো কাপড়ও পরিস নাই। বৃষ্টি, পরতে দিলে তো পরবো। চেয়ারম্যান মানে? বৃষ্টি, এই ফকিরের ঘরেরও ফকির কি করছে জানো? এই ছিল আজকের গল্প। বন্ধুরা, এই গল্পের পরের অংশ পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।